বিসমিল্লাহির বীরগঞ্জ মহিলা কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমরা আজকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে ক্লাস করার জন্য এই অনলাইন ক্লাসরুমে উপস্থিত হয়েছি। আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি লুৎফা নাহার চৌধুরী ঝর্ণা, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, বীরগঞ্জ, দিনাজপুর। তোমাদের সঙ্গে সামনাসামনি বসে কথা বলতে পারলেও খুব ভালো লাগতো, এবং সেটাই ছিল যে আমরা ক্লাসরুমে সবাই মুখোমুখি বসবো এবং সুন্দরভাবে কথা বলবো। কিন্তু কোভিড-19-এর জন্য আমরা সরাসরি ক্লাসরুমে এই মুহূর্তে বসতে পারছি না। তবে যদি সুদিন আসে, আল্লাহ যদি সহায় থাকে, তাহলে অবশ্যই আমরা ক্লাসরুমে ফিরে আসবো এবং সরাসরি বসে কথা বলতে পারবো। যাই হোক, আমরা আজকে যখন অনলাইন ক্লাসরুমে এসে পড়েছি, তো যেহেতু আমরা ইসলামের ইতিহাস নিয়ে পড়াশোনা করবো, তাহলে পরে তো সবার আগে তোমাদের সঙ্গে যেটা আমার শেয়ার করা উচিত সেটা হচ্ছে আমরা কোন রাইটারের বই কিনব। আমরা অক্ষরপত্র প্রকাশনী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র বইটা নিব। এই বইটা আমাদের সকলকে নিতে হবে, কেন যে যেহেতু সৃজনশীল আমাদের পড়াশোনার মাধ্যম, সৃজনশীলে আমাদের অবশ্যই বইয়ের সঙ্গে সম্পৃক্ততা থাকতেই হবে। কারণ এখানে নৈবিত্তিক বা বহুনির্বাচনের যে প্রশ্ন আছে, সেটার জন্য আমাদেরকে বইয়ের প্রতিটি লাইন সুন্দরভাবে পড়তে হবে। আর যখন আমরা বইয়ের প্রতিটি লাইন পড়বো, তখন আলটিমেটলি সৃজনশীলের যে প্রশ্নগুলি, সেগুলি আমাদের অটোমেটিক কিন্তু পড়া হয়ে যাবে। আচ্ছা, তারপরে এবার আসি একেবারে একটু সিলেবাসের কথায় আসি। যে সিলেবাসে আমাদের ইসলামের ইতিহাস প্রথম পত্র যে বইটা, এটার মধ্যে 7টি অধ্যায় আছে। আমরা 7টি অধ্যায় ক্রমান্বয়ে পড়ব। এর মধ্যে প্রথম যে অধ্যায়, সেটা হচ্ছে প্রাক ইসলামিক যুগ। প্রাক ইসলামিক যুগ, যেটা ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হওয়ার আগে যে সময়কালটা ছিল, সেই সময় যে পারিপার্শ্বিকতা ছিল, সামাজিক অবস্থা ছিল, ভৌগোলিক অবস্থা ছিল, সেসব কিছু নিয়ে আমরা এই পাঠটার মধ্যে আলোচনা করব। প্রাক ইসলামিক যুগের এসে আমরা প্রথম যেটা পড়বো, সেটা হচ্ছে ইসলামের সূতিকা ঘর বা ইসলাম ধর্ম প্রচারের যে মূল জায়গা যেটা ছিল, সেটা হচ্ছে আরব। আরবটা কোথায়? এটা হচ্ছে এশিয়া মহাদেশে পশ্চিমে। আচ্ছা, এই আরবটাকে বলা হয় জাজিরাতুল আরব। কেন? যে আরবের 3 দিকে সাগর, সেজন্য একে উপদ্বীপ বলা হচ্ছে। উপদ্বীপেরই আরবি হচ্ছে জাজিরাতুল, আর এ কারণে একে বলা হয় জাজিরাতুল আরব। আচ্ছা, এই আরবের আয়তন হচ্ছে 10,27,000 বর্গমাইল। এটার দৈর্ঘ্য হচ্ছে 1500 বর্গমাইল, 1500 মাইল, প্রস্থ হচ্ছে 600 মাইল, এবং আয়তন হচ্ছে 12 লক্ষ বর্গমাইল। আচ্ছা, এটা আয়তনের দিক দিয়ে ইউরোপের 1/4 এবং আমেরিকার 1/3। তাহলে পরে বলো, তোমাদের মনে থাকবে তো নাকি? আর এই জিনিসগুলি আমরা কিন্তু বইটা নিলে পরে বইয়ের সঙ্গে আমরা জাস্ট মিলিয়ে নিব, যে এখান থেকে বেশ কয়েকটি আমরা কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন পাবো। আবার দেখো যে এই আরবের যে আবহাওয়ার কথা যখন আমরা বলবো, আরবটা কিরকম? এটা একটু মরুময় অঞ্চল, আর হচ্ছে এখানকার আবহাওয়া যেটা হচ্ছে চরম হাওয়াপূর্ণ, অত্যন্ত শুষ্ক, রুক্ষ। এখানে সবসময় জন্য লু হাওয়া হয়, অতিরিক্ত গরমের জন্য এখানকার লোকজনদের মেজাজ মর্জি খুব একটা ভালো থাকতো না। তারা কেন, অতিরিক্ত গরম হলে কি ভালো লাগে বলো? সাধারণত দেখো, আমাদের এই সময়টা যে দেশে যে গরম, এই গরমে আমরা বিরক্ত হয়ে যাচ্ছি, আমাদের মেজাজটা অতিরিক্ত হয়ে থাকতেছে, আমরা একজন আরেকজনের সঙ্গে ভালো ব্যবহার করতে পারি না। ঠিক তেমনি আরবের লোকজনরা এই আবহাওয়ার প্রভাবে তাদের মেজাজ মর্জি খুব একটা ভালো থাকতো না। তারাও খুব বদমেজাজি ছিল, একটুতেই রাগ হতো, একটুতেই তারা মানুষ খুন করে ফেলতো। আবার দেখো, ওখানকার যে সমস্ত জিনিসগুলো উৎপন্ন হতো, সেখানকার লোকজন তাদেরকে তো খেতে হতো, তাই না? ওখানকার জমি যেগুলো, জমির সেটা ছিল অনুর্বর, আবার কি ছিল, লবণাক্ত, যার জন্য সেখানে ভালো ফসল হতো না। তবে খেজুর হতো, খেজুর গাছ হতো, খেজুর হতো। আরবে প্রায় 100 প্রজাতির খেজুর গাছ ছিল। তারপরে
হচ্ছে দেখো যে এই খেজুর গাছকে ওরা রানী গাছ বলে। কেন বলে জানো? এই যে খেজুর গাছের প্রতিটা জিনিস তারা কাজে লাগাতো, কিন্তু খেজুর গাছের যেটা খেজুর সেটা তাদের প্রিয় খাবার ছিল। খেজুরের যেটা রস পানীয়, তার পানির অভাব এই পানীয় থেকে পূরণ করত। আবার দেখো খেজুর গাছের যখন শুকিয়ে যেত সেটাকে তারা কেটে ফেলে, যে খেজুর গাছের যে কাণ্ড সেটাকে ঘর তাঁবু তৈরি করার কাজে ব্যবহার করত। যেটা খেজুর গাছের মুড়ো শিকড় সেটাকে তারা জ্বালানি হিসেবে ব্যবহার করত। খেজুর গাছের যে পাতা সেই পাতা তারা ঘরের ছাউনি হিসেবে ব্যবহার করত। আবার কি করতো, খেজুরের যে আঁশ হতো সেখান দিয়ে সেটা দিয়ে ওরা কি করতো, খেজুর গাছের আঁশ দিয়ে সেটা কখনো ঝাড়ু করতো, কখনো মোটা মোটা দড়ি তৈরি করতো, সেটা দিয়ে তারা ওই যে ঘর বাড়ি যেগুলি তৈরি করতো তারপর তৈরি করতো সেগুলি তারা বাঁধতো। মোট কথা খেজুরের কোনো অংশই ফেলনা যেত না, এই জন্য তারা খেজুর গাছকে রানী গাছ বলতো। আবার দেখো ওই যে বললাম প্রায় 100 প্রজাতির খেজুর হতো। সংখ্যার দিক দিয়েও এত প্রজাতির জন্য এবং খেজুরের প্রত্যেকটা অংশ কাজে লাগার জন্য তারা এই খেজুর গাছটাকে অন্যরকম ভাবে মূল্যায়িত করতো। খুব প্রিয় ছিল খেজুর, এই খেজুর গাছ আরবের লোকজনের কাছে খুব প্রিয়। এবং এই খেজুর একদম গরিব থেকে শুরু করে বড়লোক ধনী সবাই খেয়ে থাকতো। আবার দেখো যে এটা তো গেল খেজুরের কথা। খেজুর ছাড়াও অন্যান্য শস্য কিছু কিছু হতো, কিছু কিছু মরু উদ্যানে দেখা যেত গম হতো, কোথাও বা একটু জব হতো, কিছু কিছু জায়গায় একটু ধান হতো। এছাড়া অন্যান্য ধরনের ফলমূল যেগুলো একটু তরমুজ, তারপরে হচ্ছে কলা, এই টাইপের ফলমূলও হতো। আর কি ছিল তা আমাদের দেশে যেমন দেখো যে জীবজন্তু আছে না, আমাদের দেশে যে জীবজন্তু যেটা একটা হচ্ছে গৃহপালিত জীবজন্তু, আর একটা বলা যাচ্ছে কি এই যে যেগুলো গৃহপালিত নয় বনে জঙ্গলে অবস্থান করে সেই ধরনের, সেখানেও কি ছিল, হায়না ছিল, সিংহ ছিল, খেকশিয়াল ছিল, আর ছিল বিড়াল কুকুর। এগুলো বিড়াল কুকুর গৃহপালিত পশুর মধ্যেই চলে আসে। এখানে গৃহপালিত পশুর মধ্যে উট, ঘোড়া, দুম্বা, ছাগল এগুলি ছিল। এখানে আর একটা ভালো কথা যে উট তাদের কাছে অত্যন্ত প্রিয় ছিল। উটকে তারা কি বলতো, মরুভূমির জাহাজ বলতো। জানো কেন মরুভূমির জাহাজ বলতো? মরুভূমির জাহাজ কথাটা বুঝিও যে মরুভূমি কি, এটা তো নদী না, শুধু বালি আর বালি, তাই না? এই মরুভূমির উপর দিয়ে উট অনেক বোঝা নিয়ে অনায়াসে পারাপার করতে পারতো, চলাচল করতে পারতো। এই জন্যই মূলত উটকে মরুভূমির জাহাজ বলা হয়। আবার উট অত্যন্ত কষ্ট সহিষ্ণু প্রাণী। উট গরমের দিনে প্রায় 25 দিন এবং শীতকালে প্রায় উট গরমের দিনে প্রায় 15 দিন আর শীতকালে 25 দিন পর্যন্ত পানি পান না করে থাকতে পারে। উটের মল যেটা সেটা জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। উটের মূত্র এটা ঔষধ হিসেবে ব্যবহার হয়। উটের দুধ এবং মাংস খাবার হিসেবে ব্যবহার হয়। উটের যে চামড়া সে চামড়া আর হচ্ছে উটের যে লোম দিয়ে পোশাক হয়, চামড়া দিয়ে তাঁবু তৈরি থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজে সেটা ব্যবহার করা হয়। আচ্ছা, আবার দেখো যে উট হচ্ছে আভিজাত্যিকের প্রতীক। যার যত বেশি উট থাকবে তার একটা অন্যরকম আইডেন্টিটি বা মর্যাদা, যে অনেক বড় লোক, অনেক ধনী, যার যত বেশি উট, যার যত বেশি ঘোড়া। আবার দেখো কি বলছে, যার যত উট যেখানে উন্নত, হযরত ওমর বলছেন যে যেখানে উট উন্নত সেখানে আরবীয়রা অনেক বেশি উন্নত। আচ্ছা, আজকে আর এর চেয়ে বেশি আমরা পড়াশোনার মধ্যে যাই না, এইটুকু তোমরা মনে রাখো। আমরা নেক্সট ডেতে এর পরের অধ্যায়ে আলোচনা করব। আচ্ছা, তাহলে আজকে এখানে এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফিজ।